আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অল্প কয়েক ঘন্টা বাকি। এই সময়টায় সাধারণত একটি সরকারের সমস্ত মনোযোগ থাকবার কথা, বিশেষ করে গত কয়েক মাস সেখানটাতেই তাদের মনোযোগ থাকবার কথা। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ হোক এবং নির্বাচনকে নিরপেক্ষ রাখবার দিকে তাদের দরকার ছিল প্রশাসনকে প্রস্তুত করা, আইন শৃঙ্খলা নিশ্চিত করা, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। এই কাজগুলি হওয়ার কথা প্রধান অঙ্গীকার, কিন্তু তাদের শেষ সময়ে আমরা যা দেখলাম সেগুলো আরো একবার স্মরণ করা দরকার। বিশেষ করে এমন একটা দেশের ক্ষেত্রে যেখানে দীর্ঘ 16 বছর পর মানুষ আবার একটি নতুন নির্বাচনের অপেক্ষায় আছে। সেখানে অন্তর্বর্তী সরকারের ভূমিকা হবার কথা ছিল একেবারেই নিরপেক্ষ রেফারির মতো, শুধু খেলার মাঠ ঠিক রাখা, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা, আর ফলাফল যেন বিশ্বাসযোগ্য হয় সে ব্যবস্থা করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা তাদের অনেক কাজ দেখলাম একেবারে উল্টো পথে তারা হেঁটেছেন, অর্থাৎ বাস্তব দৃশ্যপটটা একেবারেই ভিন্ন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে একের পর এক আন্তর্জাতিক চুক্তি, সমঝোতা স্মারক, প্রতিরক্ষা ক্রয় উদ্যোগ, বন্দর ইজারা, বাণিজ্যিক সমঝোতা, সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড যেন অন্য এক তাড়াহুড়োর ছবি। এই কাজগুলো করবার কথা একটা নির্বাচিত সরকারের, যেখানে নির্বাচনটা হচ্ছে, অর্থাৎ যেন নির্বাচন নয় বরং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক রূপরেখা তৈরি করাই এখন সরকারের প্রধান ব্যস্ততা ছিল। এবং সে কারণেই অনেকের মধ্যে এই নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি, এসব সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক বা প্রশাসনিক বিষয় নয়, এগুলো স্পষ্টতই কৌশলগত ও ভূ রাজনৈতিক সিদ্ধান্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেবার সিদ্ধান্ত, উদ্যোগ, লালদিয়া টার্মিনালের 33 বছরের চুক্তি, পানগাঁও টার্মিনালের দীর্ঘমেয়াদী পরিচালনা ইজারা। একটি বিদেশি কোম্পানি অবশ্য ইতিমধ্যে বলেছে যে তারা নির্বাচনের আগে এই বিষয়ে উৎসাহী নয়। অনেকটা চাপের মধ্যে চাপ তৈরি হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এসব চুক্তির অনেকগুলো শর্ত গোপনীয় রাখা হয়েছে, ফলে জনগণ তো দূরের কথা, রাজনৈতিক দল বা অংশীজনদের কাছেও পুরো চিত্রটা একেবারেই স্পষ্ট নয়। মানুষ ক্ষুব্ধ অনেক ক্ষেত্রেই, কিন্তু সরকার কোনো কিছু তোয়াক্কা করছে না। একটা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কি ছিল বা প্রধান কাজ কি, এই প্রশ্নটি অনেকেই অনেকদিন ধরে সামনে নিয়ে আসবার চেষ্টা করছেন। এই সরকারটি এসছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি কর্তৃত্ববাদী ব্যবস্থার পতনের পর। মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের ভেতরের দুর্নীতিগ্রস্ত কাঠামোটা ভেঙে ফেলা, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, বিচার ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ তৈরি করা। কিন্তু বাস্তবে যে চিত্র আমরা দেখলাম বা যে চিত্র এখনো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে রাজনৈতিক সংস্কারের তুলনায় এই সরকারের প্রধান আগ্রহ ছিল ভূরাজনৈতিক চুক্তিকে প্রাধান্য দেয়া, এবং সরকার সেটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। তফসিল ঘোষণার পর এমন দীর্ঘমেয়াদী ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো গুড প্র্যাকটিস নয়। কারণ এ ধরনের সিদ্ধান্তের প্রভাব থাকে 20, 30 বা 40 বছর পর্যন্ত। এগুলো কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এগুলো রাষ্ট্রের কৌশলগত অবস্থান নির্ধারণ করে।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সব সিদ্ধান্ত একটা রাজনৈতিক সরকারের পক্ষে, নির্বাচিত সরকারকে বদল করাও ঝুঁকিপূর্ণ তাদের রাজনৈতিক স্বার্থে। কিন্তু প্রাথমিক অবস্থায় এই আলোচনাগুলো করলে তারা কোনটা করা দরকার, কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, সেটা তারা নেগোশিয়েট করতে পারতেন তাদের মতো করে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে সেটাকে বাতিল করা কিন্তু একটা রাজনৈতিক সরকারের জন্য কঠিন হবে, কারণ তখন তার বৈদেশিক সম্পর্কের উপরে সেটার একটা নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে এই ধরনের সিদ্ধান্ত নেবার নৈতিক এবং রাজনৈতিক অধিকার এই সরকারের ছিল না। এটা কেবল থাকে যারা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত, সেই ধরনের একটা সরকারের এই অধিকারটা থাকে। এবং এই প্রেক্ষাপটে বন্দর ইস্যুটি সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বাংলাদেশের প্রায় 90% আমদানি রপ্তানি এই বন্দর দিয়ে হয়। সেই বন্দরের একটি লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে যখন শ্রমিক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের আপত্তি রয়েছে, তখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তা চূড়ান্ত করবার তাড়াহুড়ো স্বাভাবিকভাবে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। যদিও শেষ পর্যন্ত সেটা হয়, আমি আগেই উল্লেখ করেছি, বা হচ্ছে না কেন আপাতত সেটা আমি আগে উল্লেখ করেছি। আমরা দেখলাম যে শ্রমিকরা কর্মবিরতিতে গেছেন, বন্দর কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে, কিন্তু সরকার পিছিয়ে আসবার কোন লক্ষণ কিন্তু দেখায়নি। উদ্যোগটা এসছে, সিদ্ধান্তটা এসছে অন্য পক্ষ থেকে। এই দৃশ্য অনেকের কাছে কেবল একটি শ্রমিক আন্দোলন নয়, বরং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন হিসেবে এটাকে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আর কয়েক ঘন্টা পর নির্বাচন, রাজনৈতিক উত্তেজনা ছিল কিছুটা, আমরা জানি না বাকি সময়টাতে কি হবে। এবং তখন এমন সংবেদনশীল অর্থনৈতিক সিদ্ধান্ত আরো অনিশ্চয়তা তৈরি করেছে। এবং এই আশঙ্কাটা মানুষের মধ্য থেকে কোনো অবস্থাতেই যাচ্ছে না যে আসলে শেষ পর্যন্ত কি হবে। এবং এর পাশাপাশি প্রতিরক্ষা খাতে একাধিক বড় ক্রয় উদ্যোগের আলোচনা আমরা দেখেছি। চীন, পাকিস্তান, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপ বিভিন্ন উৎস থেকে যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার, সাবমেরিন কেনার উদ্যোগ। এসব প্রকল্পের আর্থিক পরিমাণ বিপুল এবং সেগুলোর অর্থাৎ এই প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাবও অত্যন্ত গভীর। এমন সিদ্ধান্ত একটি অন্তর্বর্তী সরকারের নেয়া উচিত কিনা, এই প্রশ্ন এখন প্রকাশ্যই উঠছে। উচিত হলো কিনা, কেন তারা এটা করতে গেলেন, বাকি কয়েক ঘন্টা তারা কি করবেন, নির্বাচনের দিনটিতে তারা কি করবেন, নির্বাচনোত্তর পরিস্থিতি তারা কি করবেন, কেন এগুলো করলেন। আরেকদিকে আরেকটা প্রশ্ন আনি আমি আলোচনায়, ভিসা সংকটের চিত্র কিন্তু দেশের সামগ্রিক বাস্তবতা তুলে ধরছে। বিদেশে পড়াশোনা বা কাজের জন্য যেতে চাওয়া বহু বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ছেন। ভুয়া কাগজপত্র, অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, অবৈধভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে অনেক দেশ বাংলাদেশিদের ক্ষেত্রে সতর্কতা বাড়িয়েছে এবং এর ফলে সৎভাবে বিদেশে যেতে চাওয়া মানুষও বাধার মুখে পড়ছেন। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত, ইউরোপ, আমেরিকায় ভিসা পাওয়া কঠিন, নতুন গন্তব্যেও সুযোগ এখন অনেক 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 সীমিত। এই বাস্তবতা আসলে রাষ্ট্রের সামগ্রিক অবস্থার প্রতিফলন। প্রফেসর ইউনূসের সরকারের সময় এটা কেন হলো, এটা একটা বড় প্রশ্ন। যখন একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাকে, তখন তার প্রভাব পড়ে আন্তর্জাতিক সম্পর্ক, ভিসা নীতি, বাণিজ্য ও কূটনীতির উপর। তাই দেশের ভেতরের গণতান্ত্রিক স্থিতিশীলতা কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এটি নাগরিকদের বৈশ্বিক সুযোগ সুবিধার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই ধরনের চুক্তিগুলো রাজনৈতিক দায় কে নেবে? আমি খানিকটা আগে ইঙ্গিত করছিলাম, অন্তর্বর্তী সরকার তো স্থায়ী নয়, নির্বাচনের পর নতুন সরকার আসবে। যদি নতুন সরকার এসব চুক্তি নিয়ে প্রশ্ন তোলে, সংশোধন করতে চায় বা বাতিল করতে চায়, তখন আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের সংকট তৈরি হবে?
এতে কি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে? হবারই তো কথা। আর যদি নতুন সরকার এসব চুক্তি বহাল রাখতে বাধ্য হয়, তাহলে কি সেটি জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সীমিত করে দেবে না? আমার তো ধারণা সেটা দেবে। সব মিলিয়ে যে প্রশ্নটি এখন সামনে আসছে তা খুব সরল। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার আসলে কি হওয়া উচিত ছিল? নির্বাচন, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর, নাকি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি? গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নৈতিকভাবে উচ্চ মানদণ্ড স্থাপনকারী সরকার। কিন্তু যদি সেই সরকার গোপনীয় চুক্তি, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিশ্রুতির পথে হাঁটে, তাহলে গণ অভ্যুত্থানের নৈতিক ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। এতে একটি বিপজ্জনক নজিরও তৈরি হতে পারে। যে কোনো অস্থায়ী বা অনির্বাচিত সরকারও যদি নিজেদের মেয়াদের শেষ প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং হয়তো সেরকম একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। এই অবস্থায় সবচেয়ে যৌক্তিক পথ হতে পারত সব বড় এবং দীর্ঘমেয়াদী চুক্তি স্থগিত রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা এবং পরবর্তী নির্বাচিত সংসদের হাতে এসব সিদ্ধান্তের দায়িত্ব তুলে দেওয়া। কারণ রাষ্ট্রের কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শেষ পর্যন্ত জনগণেরই, এবং সেই অধিকার প্রয়োগের একমাত্র পথ হল নির্বাচন। নির্বাচনের আগের এই দিনগুলো বা এই কয়েক ঘন্টা সময় শুধু ভোটের দিন গোনার সময় নয়, বরং রাষ্ট্রের দিক নির্দেশনা নিয়ে গভীর প্রশ্ন তোলার সময়। এই প্রশ্নের উত্তর শুধু একটি সরকারের নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত। যদি এই সময়টায় ভুল বার্তা যায়, তাহলে তার প্রভাব শুধু এই নির্বাচনেই নয়, আগামী বহু বছরের রাজনীতি, কূটনীতি এবং অর্থনীতিতেও পড়ে থাকবে। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো আর নয়, এখানে প্রয়োজন ছিল সংযম, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক দায়িত্ববোধের এক দৃশ্যমান উদাহরণ। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, সেই উদাহরণ তৈরিতে